হ্যালো বন্ধুরা, মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আজকের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ও তার উত্তর নিয়ে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার কোন সময় নির্দেশ করেছিল? দেখো, এখানে উত্তরটা কিন্তু প্রভাতকাল হবে, অর্থাৎ 1 দাগের গ দাগ। 2 দাগের প্রশ্নটা দেখো, বিখ্যাত লেখক শৈলাজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন, অর্থাৎ খ দাগ উত্তর হবে। প্রশ্ন নাম্বার 3, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এটা হবে ঘ দাগ উত্তর হাড়। 4 দাগের প্রশ্নটা দেখো, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটার উত্তর হবে খ দাগ, অর্থাৎ 1936 সালে। এবার 5 দাগের প্রশ্নটা দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলিকে যখন ঠিকঠাক বসানো হয় তখন তাকে বলে আসত্তি। এটা গ দাগ উত্তর হবে 5 দাগেরটা। দাগ নাম্বার 6, আবার তোরা মানুষ হ। এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এটা আসলে উত্তর ঘ দাগ হবে, প্রার্থনা সূচক। প্রশ্ন নাম্বার 7, ভাববাচ্যে প্রাধান্য পায়। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব, অর্থাৎ ঘ দাগ উত্তর হবে। 8 দাগের প্রশ্নটার উত্তর কর্তৃবাচ্য হবে। আমি তোমাকে বইটি দিলাম। 9 দাগের প্রশ্ন দেখো, অনুসর্গ প্রধান কারক হলো, এটা খ আর গ দুটোই হবে। প্রশ্ন নাম্বার 11, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা তোমরা অনেকেই পেরেছো, এটা ক দাগ উত্তর হবে দ্বন্দ্ব সমাস। এবার তোমরা 12 দাগের প্রশ্নটা দেখো, যে সমাসে পূর্ব পদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে, এটা খ দাগ উত্তর হবে উপমিত কর্মধারয় সমাস। 13 দাগের প্রশ্নটা দেখো, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ? এটা গ দাগ উত্তর হবে যেন নেশায় পেয়েছে। এবার 14 দাগের প্রশ্নটা, নদের চাঁদের বয়স ছিল 30 বছর, ক দাগ উত্তর হবে। 15 দাগের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের জামার রং। এটা গ দাগই উত্তর ঠিক হবে, রামধনু রং। 16 দাগের প্রশ্নটা, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, খ দাগ উত্তর হবে উদ্ভ্রান্ত। 17 দাগের প্রশ্নটা, বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। এটাও খ দাগ উত্তর হবে 4 দণ্ড। 2 দাগের প্রশ্নগুলি 20টি শব্দে উত্তর দিতে হবে। 2 দাগের 1 দাগের 1 দাগ, তার আমি জামিন হতে পারি। এখানে অপূর্ব গিরিশ মহাপাত্র যে সব্যসাচী নয়, তার জামিন হতে পারে। 2 দাগের 1 দাগের 2 দাগ, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। ছোট মেশো বা নতুন মেশো যে তপনের গল্পের প্রশংসা করেছে সেই কথা বা তপনের লেখার কথা। 2 দাগের 1 দাগের 3 দাগ, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম। নদীর বিদ্রোহ গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2 দাগের 4 দাগের প্রশ্নটা দেখো, পরম সুখ কাকে বলে জানেন? এটার উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। 2 দাগের 1 দাগের 5 দাগের উত্তরটা হবে, অমৃতের মা বলেছিল যে ইসাবকে নতুন জামা পেতে ওকে অনেক মার খেতে হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? তাহলে পশুরা দিনের অন্তিম কাল অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। তারপরের প্রশ্নটা, সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? তাহলে বলতে হবে, কবির সেই মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল। তারপরে প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? তাহলে বালা রূপের ছটা দেখে বিস্মিত হয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে গান, একটি কোকিল কিভাবে গান বাঁধবে? তাহলে এটা উত্তর হবে সহস্র উপায়ে গান বাঁধবে। তারপরের প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? তাহলে বলতে হবে, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। তারপরে প্রশ্ন, ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন? কারণ বক্তা ফাউন্টেন পেন কিনতে গিয়ে বিভিন্ন রকম ফাউন্টেন পেনের নাম শুনেছিলেন, যা তিনি একটাও চেনেন না, তাই তিনি ভেবাচাকা খেয়ে গেছিলেন। পরিভাষার উদ্দেশ্য কি? বক্তব্যকে সংক্ষিপ্ত এবং সহজ করা। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? ক্যালিগ্রাফিস্ট বলে লিপি কুশলীদের। এখন তোমরা ব্যাকরণের প্রশ্ন দেখো, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। এরকম একটা উদাহরণ দিলে হয়, যদি তুমি আসো তবে আমি যাব এবং রামও যাবে। হয়ে গেল। পদাকার, উ আকার যার, এটা বহুব্রীহি সমাস হবে। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো।
ব্যাস বাক্য হবে একে একে, আর সমাস হবে অব্যয়ী ভাব। দেখো, যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো। কি লিখতে হবে? যুক্তির পথে হাঁটা হোক। তারপরে দেখো, উক্ত কর্তা কাকে বলে? উক্ত কর্তা বলা হয় কর্তৃবাচ্যের কর্তাকে। তারপরে দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তরটা এইভাবে লিখলে হয়, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম? তারপরের প্রশ্ন দেখো, যে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? প্রধান শর্তের কথা বলা আছে যে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ হচ্ছে কর্তার অনুসারী হয়, আর ভাববাচ্যে ক্রিয়াপদের নিজেই প্রাধান্য পায়। তারপরের প্রশ্ন, অনুসর্গ যুগে করণকারকের একটা উদাহরণ। ছেলেটি কাঁচি দিয়ে ধান কাটে। কাঁচি দিয়ে এই অংশের নিচে দাগ দিলে হবে। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। ট্রেনটি স্টেশন ছাড়লো। ব্যাস বাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে দেখানো হয় তাকে ব্যাস বাক্য বলে। এখন 3 নম্বরের প্রশ্ন দেখো, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাদো কাদো হয় কেন? এখানে যখন নতুন মেশো তপনের গল্প প্রসঙ্গে বলেছিল, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, তখন তখন অর্থাৎ সেই সময়ের কথা বলা হয়েছে। আর যখন মেশোর মুখে করুণার ছাপ দেখে তখন হচ্ছে তপন কাদো কাদো হয়েছিল। তারপরে দেখো, এতে দুজনেরই ভয় কেটে গেল। এটা তোমরা অনেকেই ধরতে পেরেছো যে এটা অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে দুইজন বলতে অমৃত ও ইসাবের কথা বলা হয়েছে। যখন হোলির দিনে ধুলো ছুড়াছুড়ি খেলে ইসাবের জামা ছিঁড়ে যায় এবং অমৃত সেই জামাটি পরে, আর অমৃতের মা ছেঁড়া জামা দেখেও শুধুমাত্র একটু ভুরু কুচকিয়ে তার জামা রিফিউ করে দেয়। তারপরে দুজনের ভয় কেটে গিয়েছিল। সংক্ষেপে বললাম, তোমরা একটু গুছিয়ে লিখবে। এখন এই 3 নম্বরের প্রশ্নগুলো দেখো, যে পৃথিবী হয়তো গেছে মরে। কোন কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুটিত করো। এটা তোমরা অনেকেই ধরতে পেরেছো যে এটা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এটি হচ্ছে শঙ্খ ঘোষের লেখা। পরের অংশটা উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। আসলে কবি এমন এক সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যেখানে দেশের বা সমাজের প্রত্যেকটা মানুষই বিপদগ্রস্ত। তাই কবি বুঝতে পারছেন না, যখন মানুষ নিজেই বিপদে, সেই পরিস্থিতিতে তিনি অসুবিধায় পড়লে তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে কি না আসবে। এগিয়ে না আসার তাৎপর্য হইতে বলতে কবি বুঝিয়েছেন পৃথিবী হয়তো গেছে মরে। এটা কবি অনুমান করেছেন। তারপরে প্রশ্ন খেয়াল করো, যে এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলা তুমি? জননী হচ্ছে ছদ্মবেশধারী ইন্দ্রজিতের মায়ের কথা বলা হয়েছে। তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? ইন্দ্রজিৎ বুঝতে পারছেন না যে রাত্রিকালীন যুদ্ধে তার শত্রুদের সমস্ত পরাজিত করে মেরে তিনি চলে আসেন, সেই শত্রুরা আবার কি করে বেঁচে উঠে তার ভাই বীরবাহুকে মেরে ফেলে। এই বার্তাকে অদ্ভুত বলা হয়েছে। এরপরে তোমরা খেয়াল করো 5 নম্বরের প্রশ্ন। এগুলো আমি একটু সংক্ষেপে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা? এখানে অমৃত ও ইসাবের ভালোবাসার কথা বলা হয়েছে। পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। আসলে অমৃত ও ইসাব যখন হোলির দিন দুজনের নতুন জামা পরে বেরিয়েছিল, তখন কালিয়ার সঙ্গে ধস্তাধস্তিতে ইসাবের জামা ছিঁড়ে যায়। এই ঘটনার পরে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে যে সে ইসাবের ছেঁড়া জামাটা পরবে। কারণ অমৃতকে তার বাবা যদি মারতে আসে তাহলে অমৃত তার মায়ের পেছনে লুকাতে পারবে, কিন্তু ইসাবের তো মা নেই। তাই সে তাকে তার বাবা মারতে আসলে তাকে বাঁচানোরও কেউ নেই। এই জন্যই অমৃত ইসাবের ছেঁড়া জামাটা নিজে নেয়। আর এই ভালোবাসার কথাই এই গল্পে বর্ণিত হয়েছে। এতটুকু লিখলেই হয়, আর একটু গুছিয়ে লিখতে পারো তোমরা। তারপরে প্রশ্ন দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এভাবে ভালোবাসার কি পরিণতি হয়? দেখো, প্রথম ভাগের উত্তর 2 নাম্বার দিয়েছে যে নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে। তাহলে উত্তর বলতে হবে, নদের চাঁদের যেখানে গ্রামে বাড়ি সেখানে একটা ছোট্ট নদী ছিল, যে নদীকে সে ছোটবেলা থেকেই ভালোবেসেছে। একবার অনাবৃষ্টির জন্য সেই নদীর জল শুকিয়ে গেলে, মৃতপ্রায় হয়ে গেলে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। অর্থাৎ নদের চাঁদ যে নদীকে ভালোবাসে সেটা সে ছোটবেলা থেকেই ভাসে, আর এই কৈফিয়তই সে দিতে পারে।
তারপরে এভাবে ভালোবাসার কি পরিণতি হয়, এখানে তোমাদের একটু গুছিয়ে বলতে হবে প্রথম থেকে। যে নদের চাঁদ স্টেশন মাস্টারে এসে স্টেশন মাস্টারি করেছিল, সেখানে একটা নদী সে বারে বারে দেখতে যেত, এবং হঠাৎ করে একবার 5 দিন বৃষ্টি হওয়ার ফলে সে দীর্ঘ সময় নদীকে দেখতে পায় না। তারপরে একবার নদী দেখতে গিয়ে সে দেখে যে সেখানে প্রচুর জল হয়েছে, আর জলের পরিমাণ এত বেশি ছিল সে মনে হচ্ছিল যে ব্রিজ থেকে হাত বাড়িয়েই সেই জলকে সে স্পর্শ করতে পারবে। তারপরে সে নদীতে তার পুরনো চিঠি এবং স্ত্রীকে লেখা চিঠি ফেলে নদীর সঙ্গে খেলায় যোগ দেয়। দীর্ঘ সময় বসে থাকার পরে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি কেটে যাওয়ার পরে একটা ট্রেন যখন পেছন দিয়ে যায় তখন সে হঠাৎ করে যেন আচমকাই সে ভেবে ওঠে যে যে নদী এমন ফুলে ফেপে উঠেছে, তার এতটুকু উপরে তার বসে থাকা উচিত হয়নি। এই ভাবতে ভাবতে যখন সে স্টেশনের দিকে ফিরছিল, ঠিক তখনই পেছন থেকে একটা ট্রেন এসে তাকে পিষে দিয়ে চলে যায়। আর এভাবেই বলতে পারি যে শেষ পরিণতিটা মোটেও ভালো হয়নি। তারপরে দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে, আর আফ্রিকাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। যে তারপরের ভাগটা অর্থাৎ কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল, এটা কবিতা অনুসারে বিস্তারিতভাবে লিখতে হবে। 5 দাগের 2 দাগের প্রশ্নটা দেখো, নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। এখানে ইন্দ্রজিৎ ও রাবণের কথা বলা হয়েছে। কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন সংক্ষেপে আলোচনা করে। এখানে ইন্দ্রজিৎ আসার পরে প্রথমেই সে তার বাবাকে জিজ্ঞেস করে কিভাবে তার শত্রু রামচন্দ্র এবং তার ভাই আবার পুনরায় বেঁচে ওঠে। এরপরে আমি একটু প্রশ্নের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমি এটা নিশ্চিত নই যে তোমরা এত অব্দি ভিডিওতে আছো কিনা। যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট দেবে। হ্যাঁ, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেছেন। এটা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, একটু বিস্তারিত পড়লে পরে বুঝতে পারবে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। যে তিনি প্রথম ফাউন্টেন পেন কিভাবে কিনেছিলেন সেই সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, আজ আপনাদের কাছে এই ভিক্ষা, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে। আপনাদের বলতে কাদের বোঝানো হয়েছে, মূলত রাজবল্লভ, জগৎ সেন, রায় দুর্লভ, মীর জাফর প্রমুখদের কথা বলা হয়েছে। তিনি অর্থাৎ সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছেন যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর প্রান্তরে তাদের সৈন্য সমাবেশ করছে। এই অবস্থায় তার সমস্ত সভাসদ বা কর্মচারীদের সহযোগিতা না পেলে তিনি বাংলার এই দুর্দিনে বাংলাকে কোনো মতেই রক্ষা করতে পারবেন না। তাই তিনি সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন। তারপরের প্রশ্নটাও সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া। এবার 8 দাগের প্রশ্ন দেখো, যে কোনি উপন্যাস থেকে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন থেকে যে কোনো 2টো করতে হবে। তোমরা এখানে দেখতেই পারছো। বাংলায় অনুবাদটা যথেষ্ট সহজ বলতেই হবে, যে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজের অপর নাম হচ্ছে জীবন। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, অলস ব্যক্তিদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। ওয়েস্টেজ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, অর্থাৎ সময়ের অপচয় জীবনের অপচয়েরই সমান। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, তুমি যদি খুশি থাকতে চাও বা সুখে থাকতে চাও, তাহলে তোমার কাজ, প্রত্যেক দিনের কাজ তোমাকে প্রত্যেক দিনই করতে হবে। এইভাবে লিখলে পরেই হয়। দেখো 10 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 10 দাগের 2 দাগে যে প্রশ্নটা রয়েছে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 11 দাগের প্রশ্ন দেখো, যে প্রবন্ধ রচনা করতে হবে। এখানে 4টি রয়েছে, যে কোনো একটা লিখলে পরেই হয়। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই হলো তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র। এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি।